একবার অ্যাটেন্ডেন্স লিংকটা দিয়ে দিলাম, যাদের হয়নি অ্যাটেন্ডেন্সটা দাও। স্যার একবার তো অ্যাটেন্ডেন্স দিলাম, আবার দিতে হবে? না না আর না, বলছি যাদের হয়নি তারা। ওকে ওকে। আচ্ছা আচ্ছা, স্ক্রিনটা ভিজিবল? স্ক্রিনটা ভিজিবল? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি লিখছি, দেখা যাচ্ছে? আমার হ্যাঁ। কিছু লেখা দেখা যাচ্ছে তো? ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা 8086 টা আর্কিটেকচার থেকে আরেকবার শুরু করি। আর্কিটেকচারটা আগের দিন আমরা ডিসকাস করতে করতে কারেন্ট অফ হয়ে গেল, তো আমার ল্যাপটপটা বন্ধ হয়ে যায়, তো ভালো করে আমরা ডিসকাশনও করতে পারিনি, নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল। আচ্ছা, তো ফার্স্টে আমাদের কি দেখে নিচ্ছি, 8086 টা কি বলছিলাম, দ্যাট ইজ ইট ইজ আ 16 বিট প্রসেসর। ঠিক আছে, 16 বিট প্রসেসর। আমার সাথে সাথে এগুলো নোট ডাউন করবে খাতায়, ঠিক আছে? খুব ভালো করে দেখতে পাচ্ছ, আমি একটা ছবি থেকে পড়াচ্ছি। তো দিস ইজ আ 16 বিট প্রসেসর, এটা মাথায় রাখো, একটু পরে আমি একটা কোশ্চেন করব এটার এগেইনস্টে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। 16 বিট প্রসেসর মানে 2 বাইট, রাইট? 2 বাইট, ঠিক আছে? আচ্ছা, তো এবার আমরা দেখে নিই এর ইন্টিগ্রেসিটা। তো 8086 is divided into two parts, যেটা দেখা যাচ্ছে, it is divided into two parts. One part is up to here, that is the bus interface unit. ঠিক আছে, the bus interface unit, BIU stands for bus. সবাই খাতায় লেখো কিন্তু, বারবার বলছি, আর যদি অন্য কোনো কাজ করো তাহলে কিন্তু 8086 মানে আর্কিটেকচার সারা জীবন আনক্লিয়ার থেকে যাবে। বাস ইন্টারফেস ইউনিট, আর্কিটেকচার বলতে আমরা কি বুঝি, যে এটা একটা প্রসেসরের ভেতরের স্ট্রাকচার, ইন্টারনাল স্ট্রাকচার, এন্ড দিস ইন্টারনাল স্ট্রাকচার হাউ ইট ইজ ওয়ার্কিং। ঠিক আছে, দিস ইজ দ্য বেসিক আন্ডারস্ট্যান্ডিং উই নিড টু ডু ফ্রম দিস ডায়াগ্রাম, দ্য হাউ দিস স্ট্রাকচার ইজ ওয়ার্কিং। ঠিক আছে, তো ইট ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস। ফার্স্ট আমরা দেখে নেবো সেটা, দ্য বাস ইন্টারফেস ইউনিট অ্যান্ড দ্য ইইউ। ইইউ স্ট্যান্ডস ফর এক্সিকিউশন ইউনিট, এক্সিকিউশন ইউনিট। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেল কি গেল? স্যার শুনতে পাইনি। শুনতে পাওনি? শিখি, কথা কেটে কেটে যাচ্ছে স্যার। সবার আমার কথা সবাই শুনতে পাচ্ছ না কেউই নাকি? সবাই একটু রিপ্লাই দিলে আমি বুঝতে পারি। হ্যালো? বলছি সবাই একটু যদি রিপ্লাই দাও আমি বুঝতে পারি সবাই। আর যদি এরম মনে করো দ্যাট এখানে কথা কেটে কেটে যাচ্ছে। স্যার আমার কাছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, প্রথম আর কেটে কেটে যাচ্ছে। সায়ন্তন, সাদ্দাম, স্যার মোটামুটি কেটে কেটে যাচ্ছে, অল্প অল্প। বলছি শোনা যাচ্ছে না যাচ্ছে না? ও মাঠে বসে আছে, সাদ্দাম আবার মাঠে বসে আছে। স্যার হালকা হালকা শুনতে পাচ্ছি, কথা কেটে কেটে আসছে। আচ্ছা, আমার তো ফুল টাওয়ার রয়েছে, আমার সবকটা ওয়াইফাই আমার ফুল টাওয়ার রয়েছে, এটাতেও রয়েছে এটাতেও রয়েছে, দুটোই আমার ফুল টাওয়ার রয়েছে। আমার এখান থেকে তো কি সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না। আচ্ছা তোমরা একবার করো তো, তোমরা তোমাদের দিক থেকে একবার ট্রাই করো তো।
কারণ আমার তো ফুল টাওয়ার আমার রেক্টিফাই করার জায়গা নেই এখানে। হ্যাঁ স্যার, আমি হয়তো স্যার মোডটা অন আমাদের করলাম ল্যাপটপে, প্রবলেম হতে পারে। একবার জাস্ট তোমরা এয়ারপ্লেন মোডটা অন অফ করে একবার রিজয়েন করো, আমি 2 মিনিট ওয়েট করছি। ওকে স্যার, ওকে করছি ঠিক আছে, তাহলে। এয়ারপ্লেন মোড অন অফ করে জয়েন করো, আমি 2 মিনিট ওয়েট করছি, কারণ এই টপিকটা তোমাদের শোনাটা পরিষ্কারভাবে খুব দরকার। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে। সবাই লেফট হয়ে গেলে এ কি সবার সমস্যা হচ্ছে না? শুভদীপ আর দীপ শুনতে পাচ্ছ পরিষ্কার? আচ্ছা, স্নেহাশিস এবার শুনতে পাচ্ছ? না স্যার, তাও স্যার কেটে কেটে যাচ্ছে স্যার, মানে আমারই প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, স্যার রেকর্ডিং তো বৃষ্টি হচ্ছে, হয়েছে, রেকর্ডিংটা আমি পাঠিয়ে নেটওয়ার্কের দেবো। প্রবলেম হচ্ছে। হতে পারে। আমি আজকে তোমাদের রেকর্ডিংটা আজকেই আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? আর একবার শুনবে, যতটা এখন ক্লাসে শুনতে পাচ্ছ ঠিক আছে, রিলেট করার চেষ্টা করো। আর যেটা পারছো না, ঠিক আছে, সেটার জন্য আমি রেকর্ডিংটা আজকেই করে দেবো, ঠিক আছে? রেকর্ডিংটা আজকে আমি ইউটিউবে আপলোড করে দেবো, তোমরা দেখে নেবে। ওকে? একটু চেষ্টা করো, দেখবার যতটা পারো, না হলে এগোতে পারবো না। সিলেবাসটা আমাদের শেষও করতে হবে, সময়ও চলে যাচ্ছে। আচ্ছা, আমি সাউন্ড গুলো সব বাড়িয়ে নিই। এটা যদিও আমার সাউন্ড, ডিফারেন্স হবে না। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে ক্লিয়ারলি? স্ক্রিনটা দেখা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যালো? আরে বাবা, রিপ্লাই করো, না হলে আমি বুঝবো কি করে? কি সমস্যা? হ্যালো? হ্যালো? হ্যালো, শোনা যাচ্ছে? কি সমস্যা হচ্ছে বলো তো? তোমরা কেউ রিপ্লাই করছো না, ক্লাসে জয়েনও করছো না, আবার কি সমস্যা হচ্ছে? এক্ষুনি 9 জন ছিল, যেই বললাম যে রিজয়েন করো, আর কেউ জয়েন করছো না। ভারী সমস্যা তোমাদের নিয়ে। প্রান্তন এসছে এতক্ষণে। প্রান্তন, আচ্ছা শুনতে পাচ্ছ? এবার দেখো তোমরা শুনতে পাচ্ছ কিনা। তোমরা শুনতে পাচ্ছ এখন? হ্যাঁ স্যার, এখন হ্যাঁ ঠিক স্যার, আছে। এবার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, শোনো তাহলে, শোনো, আমি শুরু করি, নাহলে সিলেবাসটা শেষ করতে পারবো না। একটু তাড়াতাড়ি করতে হবে, বুঝেছো আমাদের। আচ্ছা ঠিক আছে, এক এক করে জয়েন করে যেও, ঠিক আছে? ওদেরকেও বলো একবার, যারা রিজয়েন করছে তাদেরকেও বলো তাড়াতাড়ি জয়েন করতে। আচ্ছা, তো এখানে আমাদের দুটো সেকশনে 8086 এর আর্কিটেকচারটাকে 2 সেকশনে ভাঙা হচ্ছে, ঠিক আছে? ইট ইজ ডিভাইডেড ইনটু 2 ইউনিটস, ঠিক আছে? ওয়ান ইউনিট ইজ দিস বিআইইউ and the other unit is execution unit, ঠিক আছে? বিআইইউ ইজ বাস ইন্টারফেস ইউনিট। একটা ছোট্ট খাতা নাও, বা যদি সামনে কোনো পেজ থাকে, পেন থাকে, জাস্ট খাতা নাও, এই পেনটা নাও, নিয়ে এগুলো নোট ডাউন করো, ঠিক আছে? না হলে বই থেকে পড়ে কিন্তু বুঝে উঠতে পারবে না। মানে পারবে, এখন অনেক টাইম লেগে যাবে, এই আর কি। বাস ইন্টারফেস ইউনিট, বাস ইন্টারফেস ইউনিট, ঠিক আছে? বিআইইউ and execution unit, execution unit. What are these both two units? execution unit কি করছে? execution unit করছে execution পার্টটা। কোন পার্টটা? execution মানে কি? সে ডেটাটা যখন পাচ্ছে, ঠিক আছে, ডেটাটা যখন পাচ্ছে, কোথা থেকে ডেটা পাচ্ছে? ফ্রম দ্য মেমোরি। ফ্রম দ্য মেমোরি সে ডেটাটা নিচ্ছে, ঠিক আছে? সো ডেটাটা পেয়ে ধরো, আমাদের নর্মাল যে আগে আমরা 8085 এর যখন প্রোগ্রামিং করেছি, তখন দেখেছি যে আমাদের দুটো অপারেন্ড মিনিমাম লাগছে, দুটো ডেটা লাগছে অ্যাডিশন করার জন্য। তো সেখান থেকে যখন মেমোরি থেকে সেটা নিয়ে সে পাচ্ছে, তখন সে এক্সিকিউট করছে, ঠিক আছে? সে
এই পারপাসটা তার সার্ভ হচ্ছে। আচ্ছা, এইবার যে এই যে ডেটা ফেচিং উইথ গোয়িং আউটসাইড, ঠিক আছে, আমরা ডেটাকে ফেচ করে আনছে আমাদের প্রসেসরের কাছে, which unit is doing that? This is the BIU part, bus interface unit part, ঠিক আছে। সে কি করছে, মেমোরি থেকে ডেটাটা নিয়ে আসছে। এবার কিভাবে নিয়ে আসছে না নিয়ে আসছে আমি ডিটেলসে আসছি এক এক করে। শুনতে পাচ্ছ তোমরা? যদি শুনতে না পাও প্লিজ বলবে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে এবার। আচ্ছা, তো এখানে দেখো একই সিম্বল দু ধরনের আছে, এখানে একটা আছে এখানে একটা আছে, যেটা আগের দিনও আমি বলছিলাম, ঠিক আছে। This portion calculates the physical address. PA stands for physical address. What is this physical address? What is this physical address? আমরা যখনই একটা ধরো ল্যাপটপে বলো, ফোনে বলো, কম্পিউটারে বলো, মানে ডেস্কটপে যেখানেই বলো, আমরা যখন একটা ফাইল সেভ করছি বা একটা ধরো একটা সং, একটা গান সেভ করছি, ঠিক আছে, একটা ফাইল, তার ভেতরে একটা ফোল্ডার, তার ভেতরে একটা ফাইল, ঠিক আছে, দ্যাট ইজ আওয়ার সং। তাহলে একটা ফোল্ডার, তার ভেতরে একটা গান রেখেছি, দ্যাট ইজ আওয়ার ফাইল, ঠিক আছে। তো ফোল্ডারের একটা নেম আছে, এই ফোল্ডারটার একটা নেম আছে, আর এই ফাইলটারও একটা নেম আছে, তাই না? দুটোর নেম আছে আলাদা আলাদা, যাতে আমরা লোকেট করতে পারি ফোল্ডারটা কোথায় আছে, উই ক্যান গেট দ্য লোকেশন অফ দ্যাট। আমরা সেই নামটা জানলে আমরা জানবো যে হ্যাঁ সং ফোল্ডারের ভেতরে এই ফাইলটা আমাদের চালাতে হবে, ঠিক আছে। তাহলে আমি পয়েন্ট আউট করতে পারছি উইচ পয়েন্ট আই নিড অর উইচ ফাইল আই নিড, বাট সেটা কি অ্যাকচুয়ালি is there any such file or folder in the memory segments or the memory that is available for the processor? সেরকম কি কিছু আছে? যে কোনো প্রসেসর, আমাদের কম্পিউটারের প্রসেসরও সেম প্রসেসর, ঠিক আছে, একটু অ্যাডভান্স ভার্সন i3 i5 i7, ঠিক আছে, একটু অ্যাডভান্স ভার্সন, বাট the thing is same, the concepts are same, the working concepts are same, ঠিক আছে। তো is there any such file or folder inside the memory? No, there is nothing like that. মেমোরির ভেতরে কি আছে? মেমোরির ভেতরে কিছু স্পেসেস আছে, ঠিক আছে, those are called the physical address, those are called the physical address, ঠিক আছে। তো এই বাস ইন্টারফেস ইউনিটের এই যে পার্টটা, this part points out to the physical address, the actual address যেখানে আমাদের ফাইলটা আছে, that is not understandable by us, ঠিক আছে। আমরা ক্যালকুলেট করতে পারি, বাট আমরা সেটা চোখে কিন্তু দেখতে পাচ্ছি না, যেমন ভাবে সেটা আমরা ফাইল ফোল্ডারটা দেখতে পাচ্ছি, যেহেতু সেটা একটা ভার্চুয়াল জিনিস, তো আমরা চোখে সেটা দেখতে পাচ্ছি যে ভার্চুয়ালি দ্যাট ইজ প্রমিনেন্ট অর হ্যাভিং দ্যাট ইন্টারফেস অফ আওয়ার স্ক্রিন, আমরা সেটা দেখতে পাচ্ছি, বাট ফিজিক্যাল অ্যাড্রেসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তো ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করার জন্য উই হ্যাভ এ ফর্মুলা, দ্যাট ইজ দ্য সেগমেন্ট অ্যাড্রেস ইনটু 10 প্লাস অফসেট। হোয়াট ইজ দিস অফসেট? যেটা আগের দিনই আমি তোমাদের বলছিলাম যে উইথ দ্য এক্সাম্পল অফ ফিজিক্যাল অ্যাড্রেস হাউ টু ক্যালকুলেট ইট, আমি আরেকবার সেটাও বলে দিচ্ছি যে ফিজিক্যাল অ্যাড্রেস আমরা কিভাবে ক্যালকুলেট করব। দেখে নি এই স্পেসটা, ঠিক আছে। We have 4 segments of the memory. We have 4 segments of the memory. ঠিক আছে, এই পার্টটাকে কোড সেগমেন্ট বলা হয়, পরের পার্টটাকে আমাদের স্ট্যাক সেগমেন্ট, দিস ইজ ডেটা সেগমেন্ট এন্ড দিস ইজ এক্সট্রা সেগমেন্ট, ঠিক আছে। তো এই চারটে পার্ট আমাদের বলা। আচ্ছা, প্রথমে একটা কি বললাম, ডেটা বেস ইজ 16 বিট। এখন আমি বলছি the address bus is of 20 bit, ঠিক আছে, অ্যাড্রেস বাস ইজ 20 বিট। তাহলে কতটা মেমোরি আমি ইউজ করতে পারবো, হাউ মাচ মেমোরি আই ক্যান ইউজ, দ্যাট ডিপেন্ডস অন দ্য অ্যাড্রেস বাস, ঠিক আছে, আর হাউ মাচ মেমোরি প্রসেসর ক্যান অ্যাক্সেস, দ্যাট ডিপেন্ডস অন দ্য অ্যাড্রেস বাস, ঠিক আছে। দ্যাট ইজ 2 to the power 20, that is approximately 1 MB, 1 MB of memory that can be accessed by the processor. বোঝা গেছে? এতদূর বোঝা গেছে? এতদূর বোঝা গেছে? আচ্ছা, ওকে।
তো নেক্সট আমরা দেখে নিই যে এই জায়গাগুলো আমাদের কিভাবে আসছে, কিভাবে ক্যালকুলেট করছি। কোড সেগমেন্ট কি করছে, যে কোডটা আমরা লিখছি সেটাকে স্টোর করছে, স্ট্যাক সেগমেন্টে স্ট্যাকটা স্টোর হচ্ছে, ডেটা সেগমেন্টে ডেটা স্টোর হচ্ছে, এক্সট্রা সেগমেন্টে আমাদের এক্সট্রা কিছু আরবিট্রারি ডেটা বা র্যান্ডম ডেটা সেগুলো স্টোর হচ্ছে। ঠিক আছে, ডেটা সেগমেন্ট এক্সট্রা সেগমেন্টে প্রায় এইটাই স্টোর হয়, দ্যাট র্যান্ডম ডেটা যেগুলো জেনারেট হয় ডিউরিং দ্য প্রসেসিং সেগুলো স্টোর হচ্ছে। ঠিক আছে, তো আমরা মেইনলি আমাদের কোডিং পার্টটা আমাদের দেখতে হবে। তো কোড সেগমেন্টটাকে নিয়ে আমরা ভালো করে দেখবো। ঠিক আছে, মেমরি সেগমেন্টের ভেতরে কোড সেগমেন্টটাকে আমরা দেখবো। স্যার ওই কথাটা আরেকবার বলুন। কোনটা? র্যান্ডম ডেটা স্টোর হয় যেটা বললেন ওই হ্যাঁ, লাইনটা। র্যান্ডম ডেটা যেটা স্টোর হচ্ছে, তারপর ডিউরিং প্রসেস আমাদের অনেক ধরনের র্যান্ডম ডেটা জেনারেট হচ্ছে। ঠিক আছে, তো সেই র্যান্ডম ডেটাটা এই ডেটা সেগমেন্ট এক্সট্রা সেগমেন্ট স্টোর করছে। ঠিক আছে, ওকে স্যার। তো কোড সেগমেন্টে আমাদের মেইনলি আমরা কোড লিখবো, সেখান থেকে ডেটা নেব। ঠিক আছে, ডেটাটা নিয়ে আমরা কম্পিউট করব। এটা হচ্ছে আমাদের বেসিক কাজ। ধরো এখনকার মতন এটাই তোমরা ভাবো যে আমি দুটো ভ্যালু নেবো, অ্যাডিশন করব। ঠিক আছে, এটা মাথায় রেখে চল। তাহলে আমি কোথায় রাখবো ডেটাটা? আই উইল কিপ দ্যাট ইন দ্য কোড সেগমেন্ট। ওয়্যার আই উইল কিপ দ্য ডেটা? আই উইল কিপ দ্য ডেটা ইন দ্য কোড সেগমেন্ট। ঠিক আছে, এবার কোড সেগমেন্টের ভেতরেও বা প্রতিটা সেগমেন্টের ভেতরে কিছু অফসেট অ্যাড্রেস আছে। ঠিক আছে, এইটা হচ্ছে এই সেগমেন্টস গুলো যেগুলো আমি বলছি, দিস আর দ্য সেগমেন্টস। ঠিক আছে, আমি আলাদা আলাদা কালার দিয়ে বলছি যাতে তোমাদের বুঝতে পারা যায়। এই অফসেট গুলো এর পরে এর ভেতরে জেনারেট হয়। কিভাবে জেনারেট হচ্ছে আমি দেখাচ্ছি। এখানে এটার অফসেটটা আইপি, এটা হচ্ছে এসপি বিপি বেস পয়েন্টার স্ট্যাক পয়েন্টার। আচ্ছা, এটা হচ্ছে সোর্স ইন্ডেক্স রেজিস্টার, ডেস্টিনেশন ইন্ডেক্স রেজিস্টার, আর আইপি স্ট্যান্ডস ফর ইনস্ট্রাকশন পয়েন্টার। ঠিক আছে, তো আইপিটা নিয়ে আমরা একটুখানি ভালো করে দেখব। এবার আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, খুব ভালো করে শোনো। একটা বইতে 1000টা পেজ আছে, একটা বইতে 1000 পেজেস। ঠিক আছে, 10টা চ্যাপ্টার আছে, 10 চ্যাপ্টার্স, ইকুয়ালি ডিভাইডেড, ইকুয়ালি পেজগুলোকে ডিভাইডেড, পেজেস আর ডিভাইডেড। ঠিক আছে, ইকুয়ালি পেজেস আর ডিভাইডেড মানে 10টা চ্যাপ্টার মানে প্রতিটা চ্যাপ্টারে তাহলে 100টা করে পেজ হবে, প্রতিটা চ্যাপ্টারে 100টা করে পেজ হবে। আইদার আমি ডিরেক্টলি বলতে পারি, ধরো আমি 464 পেজ, আমাদের একটা কোনো নোট লাগবে বা কোনো ডেটা লাগবে বা কিছু একটা লেখা আছে যেটা 464 পেজেস বা 464 নাম্বার পেজে আছে সেই ডেটাটা। আইদার আমরা সেইভাবে লোকেট করতে পারি, অর এলস আমি কি বলতে পারি, দ্যাট ফ্রম চ্যাপ্টার 4 locate from chapter 4 the page number is 64। ঠিক আছে, বলতে পারি হ্যাঁ যদি 100টা করে প্রতিটা চ্যাপ্টারে পেজ হয়, তাহলে এটা বলতে পারি যে চ্যাপ্টার 4 পেজ নাম্বার 64 এ আমি সেই ডেটাটা পাবো। ঠিক আছে, বলা যায়। তাহলে এইখানে চ্যাপ্টার 4 is the segment address, this is the segment address। ঠিক আছে, segment address, and 64 is the offset address, 64 is the offset address। ঠিক আছে, এই আইপি। তাহলে যখনই আমি একটা ডেটাকে পয়েন্ট করতে যাব, ফার্স্টে আমাকে সেগমেন্ট অ্যাড্রেসটা দিতে হবে, মানে আমি কোন সেগমেন্টে ঢুকতে চাইছি। ঠিক আছে, তো আমি বললাম যে কোড সেগমেন্টের অ্যাড্রেসটা দিলাম, তো কোড সেগমেন্টে এখানে ধরো এন্টার করছি, পাল্টে দিই, কোড সেগমেন্টে এখানে এন্টার করছি। নাও দ্য 64th পেজ বা দ্য 64th নাম্বার ডেটা, তো আইপি ইজ কাউন্টিং লাইক দিস। ঠিক আছে, the instruction pointer is pointing to the exact location, that is the offset address, right? So this is the offset address। ঠিক আছে, এখানে page 64 is called the offset, আর সেগমেন্ট হচ্ছে কোন সেগমেন্টে আমরা আসছি বা কোন সেগমেন্টটাকে ডিনোট করছি। সেম ভাবে যদি স্ট্যাক সেগমেন্টের হয় তাহলে এসপি কাউন্টার করবে, এখানে আছে দেখবে এসপি বিপি এসআইটিআই। ঠিক আছে, আর এখানে আইপি, all these parts are there। আমি জাস্ট বোঝাচ্ছি যে কোথায় পয়েন্ট আউট করছে। ঠিক আছে, these are not the pointers, these are the pointers। ঠিক আছে, এখানে সিএস এসএস ডিএস ইএস, these are the pointers।
পয়েন্টার বোঝো তো, যে পয়েন্ট আউট করে। দিস ইজ হোয়াট আই এম সেইং অ্যাবাউট দ্য মেমোরি পার্ট, দ্য মেমোরি সেগমেন্টস। ঠিক আছে, এটা হচ্ছে মেমোরি সেগমেন্ট। ঠিক আছে, সেখানেও কোড সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট, ডেটা সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট আছে। একটা হোল মেমোরি, ঠিক আছে, একটা হোল মেমোরি। তার ভেতরে উই হ্যাভ সাম অফসেট অ্যাড্রেস, মানে সেই পেজ অ্যাড্রেসের মতো। সেখানে পয়েন্ট আউট করছে চ্যাপ্টার 4 পেজ 64, চ্যাপ্টার 4 becomes the offset a segment address and page 64 becomes the offset address। ঠিক আছে, এবার একটা ছোট্ট আমি এক্সাম্পল দিই তোমাদের দেখাই, তাহলে কি করে এই ফিজিক্যাল অ্যাড্রেসটা আমরা ক্যালকুলেট করব। How we are going to calculate this physical address? Suppose আমি তোমায় বললাম, এই ফর্মুলাটা আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। ফর্মুলাটা আশা করি বুঝতে পেরেছো হ্যাঁ স্যার। সবাই? ফর্মুলাটা কেন আসছে বুঝতে পেরেছো? আশা করি বোঝা গেছে। তো সাপোজ বললাম এই কোড সেগমেন্টের অ্যাড্রেস ইজ 1000H ইন হেক্সাডেসিমাল। ঠিক আছে, এন্ড দ্য ইনস্ট্রাকশন পয়েন্ট বা অফসেট অ্যাড্রেস, এই মুহূর্তে কোড সেগমেন্টের জন্য অফসেট কি? ইনস্ট্রাকশন পয়েন্টার, দিস পয়েন্টার। তো আইপি অ্যাড্রেস আমি বললাম যে 2345, তাহলে 1000 অ্যাড্রেসে 1000 নাম্বার চ্যাপ্টারে 2345 পেজে আমার ডেটাটা আছে। ঠিক আছে, তাহলে হোয়াট উইল বি দ্য ফিজিক্যাল অ্যাড্রেস ওয়্যার দ্য প্রসেসর ইজ গোয়িং টু লোকেট? এই মুহূর্তে প্রসেসর লোকেট করবে কোন ফিজিক্যাল অ্যাড্রেসে? 1000 into 10 plus 2345, that is nothing but 1000 into 10 is 10,000 plus 2345 হচ্ছে 12345, 12,345 so this will be the location। ঠিক আছে, ফিজিক্যাল অ্যাড্রেস, this will be the location যেখান থেকে ডেটাটা ও নিয়ে আসবে। ডেটাটা কোথায় পাবো? here I will go get the data। ঠিক আছে, এইখান থেকে। এবার একটা ছোট্ট কোশ্চেন, তাহলে এই CSSS DSES কি এইগুলোই যেগুলো আমি লিখেছি? এইগুলোই CSSS DSES? আমি কি এই সেম জিনিসটাই এখানে লিখেছি, মানে এই জিনিসটাই কি এখানে লেখা আছে আমার? হ্যাঁ স্যার। না, এইখানে কিন্তু ভুল হয়ে যাবে। এখানে ভুল হবে মানে পুরো আর্কিটেকচারটা ভুল হয়ে গেল। These are just the pointers, আবার বলছি these are pointers। ঠিক আছে, these are pointers, এগুলো কি? these are register pointer। এরা কি করছে? এরা পয়েন্ট আউট করছে এই যে CS 1000, এই 1000টা এখানে স্টোর আছে। ঠিক আছে, এর পয়েন্টারটা এখানে স্টোর আছে, তাহলে এ এখানে পাঠিয়ে দিল 1000। আইপি 2345 কে লোকেট করতে হবে, তাহলে 2345 এখানে পাঠিয়ে দিল। ঠিক আছে, দিয়ে এখানে কম্পিউট করলো, করে 12345 এখানে এলো, তো সেইটা এখানে চলে যাচ্ছে টু ফেচ দ্য ডেটা অফ দ্যাট পজিশন ফ্রম হিয়ার। সো হোয়াট আই হ্যাভ ডান ওভার হিয়ার, দিস পোর্শন ইজ রিলেটেড টু দিস। ঠিক আছে, তো ওটা মেমোরি, তো মেমোরিতে সে পয়েন্ট আউট করছে। ঠিক আছে, these are just the pointers, these are just the pointers যে কোন ফিজিক্যাল অ্যাড্রেস থেকে আমি ডেটাটা নেব। these are not the memory, this is not the memory, বারবার বলছি this is not memory। ঠিক আছে, this is not memory। ঠিক আছে, these are just register pointers। ওকে, যে যেখানে অ্যাড্রেসটা স্টোর থাকছে, যে এই অ্যাড্রেসে যেতে হবে, অ্যাড্রেসে যেতে হবে বারবার। দেখো 8085 এর যদি প্রোগ্রামিং এর সঙ্গে রিলেট করো, ঠিক আছে, রিলেট করলে দেখতে হবে LXI কমান্ড, LXI H 2000H মানে কি 2000 থেকে ডেটাটা নিয়ে এসো, তাহলে এই 2000টা এখানে স্টোর থাকছে। ঠিক আছে, এই 2000টা এখানে স্টোর থাকছে, ডেটাটা কিন্তু এখানে, আমি অ্যাড্রেসটা এখানে দিচ্ছি। ঠিক আছে, কম্পিউট করে ফিজিক্যাল মেমোরিতে সে লোকেট করছে, করে সেখান থেকে ডেটাটা নিয়ে আসছে। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার, এবার বোঝা গেছে। ঠিক আছে, সবাই বুঝেছো না বোঝোনি? কতজন আছো এখন ক্লাসে? আমি এটা বন্ধ করলে বারবার খোলাটা অসুবিধে। বলো কতজন আছো, প্রথমে বলো তো কতজন আছে? 5 জন। 5 জন, আচ্ছা। সবাই বুঝেছো?
সবাই বুঝেছো? হ্যালো, আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাকে জিজ্ঞেস করো, আমি আবার বলবো। ঠিক আছে, তো এইটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস হলো। ঠিক আছে, ফিজিক্যাল অ্যাড্রেসের ব্যাপারটা বোঝা গেল। তো মেমোরি সেগমেন্টস এর ব্যাপারটা বোঝা গেল, তাই তো? আশা করি বোঝা গেছে। স্যার দীপ কিছু বলছে। হ্যাঁ দীপ বলো, দীপ বলো। তাহলে বলবো স্যার, আপাতত ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। তো এরকম ভাবে আমরা এই পোর্শনের কাজটা তাহলে বুঝতে পারলাম যে কিভাবে হচ্ছে। সে মেমোরিকে পয়েন্ট আউট করছে অ্যাড্রেসটা দিয়ে, তাহলে এই পোর্শনটা আমাদের অ্যাড্রেস ক্যালকুলেট করছে। ঠিক আছে, এই যে ব্লকটা দেওয়া আছে, দিস ব্লক ইজ ক্যালকুলেটিং দ্য অ্যাড্রেস, সেটা আমরা বুঝতে পারলাম। এবার ডেটাটা নিয়ে কি হবে? ডেটাটা নিয়ে এখানে চলে আসবে। ডেটাটা যখনই পেলাম, সেই অ্যাড্রেস থেকে লোকেট করে আমি ডেটাটা পেলাম, ডেটাটা নিয়ে আমি এখানে চলে এলাম। এখানে আসতেই দেখছি আবার একটা নতুন ইউনিট, যেটা আমাদের 8085 এর আর্কিটেকচারে ছিল না, একটা নতুন ইউনিট, that is the prefetch queue. You can say what is the difference between stack and queue? এই দুটো ওয়ার্ডের মধ্যে ডিফারেন্স কি আছে? stack and queue দুটোই ধরো আমাদের স্টোরিং এরিয়া। ঠিক আছে, আমাদের ডেটা স্টোর হয়, স্ট্যাকেও ডেটা স্টোর হচ্ছে, কিউতেও ডেটা স্টোর হচ্ছে। But both these words have, both these techniques of storing the data have some difference. জানো কি? স্ট্যাক হচ্ছে আমাদের, স্ট্যাক ইজ লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট। ঠিক আছে, মানে একটা যদি কোনো ডেটা এরকম ভাবে স্টোর হয়, এরকম ধরো সেগমেন্ট আছে, এখান থেকে স্টোর হচ্ছে, যেটা লাস্টে স্টোর হবে, মানে এই ডেটাটা ফার্স্টে বেরিয়ে যাবে। whereas কিউ ইজ ফিফো, ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে এখানে যেটা স্টোর হবে পরপর পরপর স্টোর হলো, তাহলে ফার্স্টে ধরো এই ডেটাটা স্টোর হয়েছে, তাহলে এইটা ফার্স্ট বেরোবে, তাহলে এই সিস্টেম। ঠিক আছে, ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেটা ঢুকলো ফার্স্টে সেটাই ফার্স্টে যাবে। তো দিস 6 byte storage area is of the structure queue. ওকে, ঠিক আছে। এখানে যদি স্ট্যাক দিতাম, আমার ধরো প্রোগ্রাম একটা এখানে স্টোর হলো, এখান থেকে ডেটাটা নিয়ে সেখানে প্রোগ্রামে ডেটাটা স্টোর করলো, সেই ডেটাটা কি হলো? এইখান থেকে বেরিয়ে গেল, তাহলে কি হলো? প্রোগ্রামটা রিভার্স হয়ে গেল। প্রোগ্রামটা ধরো আমি একটা এমভিআই দিয়ে একটা প্রোগ্রাম লিখলাম, অ্যাডিশনের প্রোগ্রাম লিখলাম, এমভিআই ধরো সাপোজ এমভিআই এ, এমভিআই বি, ঠিক আছে, এমভিআই বি অ্যাড বি, ঠিক আছে, এরকম একটা ধরো সাপোজ আমি একটা প্রোগ্রাম লিখলাম অ্যাড বি, দুটো নাম্বার অ্যাড হচ্ছে এখানে, সেটা অ্যাড বিটা ওয়াজ দ্য লাস্ট কমান্ড আই গেভ ওভার হিয়ার। ঠিক আছে, বাট অ্যাড বিটা আগে এক্সিকিউশনের জন্য চলে গেল, যদি এটা স্ট্যাক হতো। ঠিক আছে, বাট সেটা তো মানে করা উচিত নয়, বা সেটা হলে আমাদের প্রোগ্রামিং এর পুরো স্ট্রাকচারটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে? এইখানে ধরো এমভিআই বি, এখানে এমভিআই এ, তাহলে ফার্স্টে কোনটা ঢুকলো? এমভিআই এটা ঢুকেছে, দিস ওয়াজ দ্য ফার্স্ট স্টেটমেন্ট অফ দ্য প্রোগ্রাম, তাহলে সেইটা আমার এখানে আসবে। ঠিক আছে, তো দিস ইজ ইন দ্য স্ট্রাকচার অফ এ কিউ, ফার্স্ট ইন ফার্স্ট আউট। বোঝা গেল? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্ট্যাক এন্ড এ কিউ? হ্যাঁ স্যার। এই কোশ্চেনটা ইন্টারভিউতে জিজ্ঞেস করে প্রচন্ড ভাবে, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ স্ট্যাক এন্ড এ কিউ। এটা ইন্টারভিউয়ের কোশ্চেন, যে কোনো কর্পোরেট ইন্টারভিউতে এই কোশ্চেনটা তুমি জেনে রাখবে, 10টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন এটা আসে। আচ্ছা, তো এখানে অবধি যখন ডেটাটা চলে এলো, এই জায়গায় এসে ধরো ডেটাটা আমার দাঁড়িয়ে আছে। ডেটাটা যখন এখানে অবধি চলে আসছে, আমরা কি দেখতে পাচ্ছি? আমার ডেটাটা এবার স্টোর হবে। কোথায় স্টোর হবে? 6 byte prefetch queue তে। What is this function? What is the function of this 6 byte prefetch queue? সে ফেচ করছে। ঠিক আছে, প্রথমেই বললাম যে এইখানে আমাদের 8086 এর আর্কিটেকচারটা আলাদা করে ভাগ করা, দুটো ভাবে ভাগ করা আছে। ঠিক আছে, তাহলে একটা কনসেপ্ট এখানে আসছে, দ্যাট ইজ কল্ড পাইপলাইনিং। হোয়াট ইজ কল্ড পাইপলাইনিং? ঠিক আছে, হোয়াট ইজ পাইপলাইনিং? পাইপলাইনিং মানে হচ্ছে পরপর পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, যেটা 8085 এ ছিল না। আমাদের 8085 এ কি ছিল? একটা এক্সিকিউট, একটা ফেচ করলাম ডেটা, এটাকে এক্সিকিউট হবে, তারপরে আবার ফেচে যাচ্ছে। ঠিক আছে, এটা 8085 এর এরকম স্ট্রাকচার ছিল। whereas 8086 এ সেই টাইমটা কমানোর জন্য আমাদের পোর্শনটা দুটো ভাগে আর্কিটেকচারটা
ভাগ করে দেওয়া হলো, যেখানে এই এক্সিকিউশন ইউনিট যতক্ষণ এক্সিকিউট করছে এখানেও ততক্ষণ ফেচিং চলছে। তাহলে দ্য ডেটা ইজ অলরেডি রেডি ফ্রম টেকিং ফ্রম দ্য মেমোরি। ঠিক আছে, অলরেডি এখানে ডেটা কন্টিনিউয়াস ফিল আপ হচ্ছে, যখন এখানে এক্সিকিউশন চলছে এখানে ডেটা ফিল আপ হচ্ছে। ঠিক আছে, এখানে এক্সিকিউশন চলছে, এখানে কন্ট্রোল ইউনিটে আসছে, এখান থেকে ডেটা যাচ্ছে। কেন দুটো লাইন আমি পরে বলছি। ঠিক আছে, একটা কন্ট্রোল ইউনিটে আসছে, একটা ডেটা এখানে যাচ্ছে। ঠিক আছে, এখানে এক্সিকিউশন ইউনিটে আসছে, এএলইউ এখানে এক্সিকিউট করছে, এক্সিকিউশন ইজ প্রসেসিং, বাট স্টিল সেই সময় কিন্তু প্রসেসরটা বন্ধ নেই, ফেচিং পোর্শনটা বন্ধ নেই, যেটা 8085 এ বন্ধ থাকতো, তখন কিন্তু অলরেডি ফেচিং চলছে। ঠিক আছে, তাহলে সব সময় আমাদের এই 6 বাইট পোর্শনটা বা 6 বাইট অফ ইনস্ট্রাকশন is always filled up and the processor is always ready to execute the next data. ঠিক আছে, তাহলে ফার্স্টে এক্সিকিউট ফেচ হলো, দেন এক্সিকিউট 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 পর 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 এক্সিকিউট হতে থাকছে, এর সাথে সাথে প্যারালালি পেজিংও চলছে। তাহলে কোনো সময় যতক্ষণ না প্রোগ্রামটা স্টপ হচ্ছে বা আমাদের ডিজায়ার্ড আউটপুটটা আমরা পাচ্ছি, ততক্ষণ কিন্তু আমাদের প্রসেসরটা কাজ করে যাচ্ছে। তো আমাদের মেশিন সাইকেলটাও কিন্তু তাতে কম লাগছে, যেহেতু দুটো প্রসেস একসাথে হচ্ছে, যেটা 8085 এ দুটো প্রসেস আলাদা হচ্ছিল, ফেচ এক্সিকিউট এরকম ভাবে হচ্ছিল। 8086 এ কিন্তু ফেচ এক্সিকিউট 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 পর 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 হতে থাকছে। ঠিক আছে, বোঝা গেল হোয়াট ইজ পাইপলাইনিং? বোঝা গেছে? বোঝা গেছে হোয়াট ইজ পাইপলাইনিং? হ্যালো হ্যালো হ্যালো, কি ব্যাপার হলো? শুনতে পাচ্ছ তো? আমি কিন্তু বুঝতে পারছি না, তোমরা রিপ্লাই না দিলে আমার পক্ষে বোঝা খুব মুশকিল। যাই হোক, লেট মি কমপ্লিট দিস আর্কিটেকচার। আচ্ছা, তো এইভাবে আমরা ডেটাটাকে নিয়ে আসছি। এবার আরেকটা নেক্সট আমাদের দেখো একটা কনস্ট্যান্ট, যে পাইপলাইনিং যে স্ট্রাকচার আমি বললাম যে টাইম সেভ করার জন্য পাইপলাইন হচ্ছে, ঠিক আছে, পরপর ইনস্ট্রাকশন চলে আসছে। আচ্ছা, তার আগে আরেকটা কোশ্চেন আমি বলছি, এই যে এইখানে 6 বাইটের যে স্পেসটা রয়েছে, সেখানে কি আমাদের কি 6 ইনস্ট্রাকশনস এর জন্য রয়েছে, অর 6 বাইটস অফ ইনস্ট্রাকশনের জন্য রয়েছে? এই জায়গাটা একটু ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, whether this space is for 6 instructions or 6 bytes of instruction, কোনটা? তোমরা শুনতে পাচ্ছ তো আমার কথা, না শুনতে পাচ্ছ না? নো রিপ্লাই। তোমরা শুনতে পাচ্ছ আমার কথা তো, না পাচ্ছ না? হ্যাঁ স্যার। বলো কিছু। দেখো, তোমরা ঘুমোলে তো আমি ক্লাসটা নেওয়ার কোনো মানেই হয় না। না, একটা আর্কিটেকচার পড়াচ্ছি, একটা ইম্পর্টেন্ট পার্ট তোমাদের। হ্যাঁ না না স্যার, ঘুমানো না স্যার, আমার হাত থেকে মোবাইলটা পড়িয়ে দিয়েছে, আর মোবাইলের উপরে তোমার এটা। বলছি, বাকি 7-8 জনের কি ব্যাপার কে জানে। যাই হোক, ঠিক আছে, হয়তো বুঝতে পারছো না বা কিছু, সেটা হতে পারে, তার জন্য হয়তো প্রবলেম হতে পারে। বাট আমি দেখো রিডিং করে দিলাম, এইটার এটা কাজ, আমি ওরম ভাবে পড়াচ্ছি না, আমি লিখে লিখে ওই জন্য পড়াচ্ছি। ঠিক আছে, একটু ডিটেলসে পড়াচ্ছি, হ্যাঁ, যাতে তোমরা বুঝতে পারো। নাহলে আমি স্লাইড করে তোমাদের বলে দিলাম, নোটস নিয়ে নিলে, তোমরা মুখস্থ করে নিলে, দ্যাট ওন্ট হেল্প ইউ। ঠিক আছে, এই জায়গায় সেই কারণেই আমি এরকম ভাবে পড়াচ্ছি। যাই হোক, তো দিস পোর্শন ইজ ফর 6 বাইটস অফ ইনস্ট্রাকশন। তাহলে একটা কনসেপ্ট, একটা জায়গা বলি, ধরো একটা ইনস্ট্রাকশন এখান থেকে বেরিয়ে গেল, বা আরেকটা ইনস্ট্রাকশন বেরিয়ে গেল, পরপর ইনস্ট্রাকশন এরকম ভাবে বেরিয়ে যাচ্ছে এই পোর্শন থেকে। ঠিক আছে, তাহলে এই বাস ইন্টারফেস ইউনিট, when this portion will act to again fetch the data, কখন এই ডেটাটা সে নেক্সট টাইম ফেচ করবে?
আই নিড অ্যান্সার্স ফ্রম ইউ অল। দেখো আমার না হলে ক্লাসের কোনো কিন্তু মানে হয় না যদি তোমরা অ্যান্সার না দাও বা তোমরা যদি না বুঝো। ঠিক আছে, এই যে এখান থেকে কন্টিনিউয়াস যে ফেচিং হলো, ওই 6 বাইটস অফ ইনস্ট্রাকশন এখানে স্টোর হলো, এরপর সেটা এক্সিকিউট হবে পর পর 1 বাইট 2 বাইট করে এক্সিকিউট হচ্ছে। ঠিক আছে, তো কখন আবার বাস ইন্টারফেস ইউনিট বা দিস ইউনিট উইল এগেইন ফেচ দ্য ডেটা। একটা পসিবিলিটিস হতে পারে, তোমরা ভাবতে পারো দ্যাট যখন পুরোটা খালি হয়ে যাবে স্যার আবার তখন 6টা বাইট ভরে দেবে। ঠিক আছে, এটা একটা হতে পারে, তোমরা ভাবতে পারো। আদারওয়াইজ একটা ভাবতে পারো যে একটা খালি হলেই আর একটা ইনস্ট্রাকশন এখানে চলে আসবে। একটা পোর্শন খালি হলো, ঠিক আছে, এখান থেকে 6 এরটা 5 এ নেমে গেল, তো 6 এর পোর্শনটা খালি হয়ে গেল, তো আর একটা বাইট এখানে চলে এলো। ঠিক আছে, সেটা ভাবতে পারো। বাট এখানে একটা ছোট্ট টুইস্ট আছে। আমি ফার্স্টেই বলেছিলাম, যদিও এটা তোমাদের কাছ থেকে অ্যান্সারটা পাওয়া উচিত আমার, আই এক্সপেক্ট দ্যাট ফ্রম ইউ অল, দ্যাট ফার্স্টেই বলেছিলাম দ্যাট ইট ইজ আ 6 বিট having a 6 bit data bus, 2 bytes। ঠিক আছে, 2 bytes and here it is 6 bytes। ঠিক আছে, তাহলে কতগুলো পোরশন খালি হওয়ার পরে ডেটাটা আসবে? আফটার 2 বাইটস যখন খালি হবে তখন নেক্সট ডেটাটা আবার ফেচ হয়ে এখানে আসবে। ঠিক আছে, যখন 2 বাইটস অফ স্পেস এই জায়গায় খালি হবে তখন নেক্সট ফেচিংটা আবার হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। হ্যাঁ স্যার। আচ্ছা, বোঝা গেল এত দূর? তো দুটো বাইট খালি হলো, দুটো বাইট এখানে ফেচ করে নিয়ে এলো। ঠিক আছে, তো আস্তে 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 যখনই এটা আবার এই দুটো বাইট নিচের দিকে নামছে এক্সিকিউশনের জন্য যাচ্ছে, আবার দুটো বাইট যখনই খালি হচ্ছে নেক্সট ইনস্ট্রাকশন বা নেক্সট বাইট গুলো আসছে, ডেটা অফ নেক্সট কোডের ডেটা গুলো সব আসছে এক এক করে। ঠিক আছে, বাইটস। ঠিক আছে, অল দ্য বাইটস আর কামিং। ঠিক আছে, তো ডিউ টু ইট ইজ 2 বাইট অফ হ্যাভিং আ 2 বাইট অফ ডেটা। ঠিক আছে, ডেটা বাস। এরপরে আরেকটা জায়গা দেখো, তো এতদূর আমাদের কমপ্লিট হয়ে গেল। আশা করি আমরা বাস ইন্টারফেস ইউনিটের কাজটা আমরা বোঝা গেল। আরেকবার প্রথম থেকে রিপিট করে দিচ্ছি। আজকে একটুখানি এক্সটেন্ড করব ক্লাসটা, কারণ আর্কিটেকচারটা আজকেই শেষ করে দেবো। ঠিক আছে, আরেকবার একটুখানি বলে দিচ্ছি যে দিস আর দ্য মেমোরি অর রেজিস্টার পয়েন্টার্স, যে মেমোরিকে পয়েন্ট আউট করছে। দিস আর গিভিং দ্য সেগমেন্ট অ্যাড্রেস কন্টেনিং দ্য সেগমেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, দিস আর দ্য সেগমেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, containing the segment address, not the segment memory that is over here। বারবার বলছি, তাহলে এখান থেকে অ্যাড্রেসটা দেবে, ইনস্ট্রাকশন পয়েন্টার এখান থেকে ডেটা একটা দেবে যেন অ্যাজ এ পেজ নাম্বার দেওয়ার মতন, সেই সেগমেন্টের ভেতরে কত নম্বর ডেটা বা সেই সেগমেন্টের ভেতরে কোন অ্যাড্রেসটা, ঠিক আছে, সেটাকে পয়েন্ট আউট করবে। This unit will compile the compute the whole process and take out the physical address from here. It will give to the memory, fetch the data, it will send the data to the prefetch queue, যে আগে থেকে যে ফেচ করে রাখছে prefetch queue। কেন করছে? This is due to the concept of pipelining which is introduced in this system, যাতে আমাদের টাইম কনজাম্পশনটা অর দ্য মেশিন সাইকেল রিডিউসেস। আমরা ফার্স্ট একটা ফেচ করব, we execute and execute and execute and execute, and simultaneously there is fetching of fetching and data। ঠিক আছে, তো কন্টিনিউয়াসলি সেটা কাজ করছে। that was not possible for 8085 এ we used to fetch, we used to execute, again fetch, again execute, so it was a whole time consuming process। তো এই প্রসেসে সেই জায়গাটা আসছে না, আমাদের কি হচ্ছে, we are fetching then execute। ঠিক আছে, and কখন নেক্সট ফেচিং হচ্ছে, যখন we are getting free of 2 bytes of data। এই জায়গায় যখন 2 bytes of data ফ্রি হয়ে যাচ্ছে, নেক্সট 2 bytes আমাদের আবার ফেচ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। ঠিক আছে, তো দিস ইজ দ্য পোর্শন হাউ দ্য বাস ইন্টারফেস ইউনিট ইজ ওয়ার্কিং। তো ইট ইজ কানেক্টিং উইথ দ্য আউটার এক্সটার্নাল মেমোরি স্পেস and it is collecting the data accordingly। ঠিক আছে, তো দিস ইজ দ্য বেসিক ওয়ার্কিং অফ বাস ইন্টারফেস ইউনিট। বোঝা গেছে এখন অবধি? হ্যাঁ স্যার, বোঝা গেছে। আচ্ছা, তাহলে এরপরে
আমরা ধরো কিছু টাইপ অফ ইনস্ট্রাকশন দেখিনি, কিছু টাইপ অফ ইনস্ট্রাকশনস দেখিনি। এই পোর্শনটায় ঢুকতে গেলে আমাদের কিছু ইনস্ট্রাকশনস জানতে হবে, মানে বুঝতে গেলে ইনস্ট্রাকশনস জানতে হবে। তো ইনস্ট্রাকশনস কিছু দেখিনি ছোট করে। আচ্ছা, ধরো একটা ইনস্ট্রাকশন লিখলাম মুভ বিএল সিএল, মুভ বিএল। আচ্ছা, আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, সেটা আমি বলে দিচ্ছি। মুভ বিএল বিএক্স 2000 ধরো, ঠিক আছে, 2000, এরকম কিছু ইনস্ট্রাকশনস আছে। তাহলে এখান থেকে আরেকটা কোশ্চেন অ্যারাইজ করতে পারে, ঠিক আছে, একটা কোশ্চেন অ্যারাইজ করতে পারে দ্যাট হোয়াট ইজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ বাইট বা হাইয়েস্ট নাম্বার অফ বাইটস অফ ইনস্ট্রাকশন। যেমন আমাদের 8085 এ পড়েছি 1 বাইট অফ ইনস্ট্রাকশন, 2 বাইটস অফ ইনস্ট্রাকশন, 3 বাইটস অফ ইনস্ট্রাকশন। তেমনি এখানে হোয়াট ইজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ বাইট অফ দ্য ইনস্ট্রাকশন অ্যাভেলেবল ফর প্রোগ্রামিং, বলতে পারবে কেউ? বলতে পারবে কেউ? What will be the highest number of bytes of instruction that is available for the coding purpose or for the instruction? কত বড় ইনস্ট্রাকশনটা হতে পারে? 8085 এ আমরা অলরেডি পড়েছি 1 বাইট, 2 বাইট, 3 বাইট। এখানে কত বড় হতে পারে? কেউ কি বলতে পারবে? হ্যাঁ কি না? না বলে দাও, বাট অ্যাট লিস্ট রিপ্লাই করো। স্যার 8 বাইট। 8 বাইট, আচ্ছা না, 8 বাইট, স্যার 6 বাইট। 6 বাইট, 6 বাইট হবে, ঠিক আছে। বিকজ সেই জন্যই আমাদের স্ট্রাকচারটা ওরকম ভাবে বানানো যে 6 বাইট অ্যাট লিস্ট একটা ইনস্ট্রাকশন, যে ম্যাক্সিমাম সাইজ অফ দ্য ইনস্ট্রাকশন ক্যান অলসো বি ফেসড অ্যাট এ টাইম, ঠিক আছে। যে 6 বাইট অফ ইনস্ট্রাকশন, সেই জন্য ওই প্রিফেচ কিউটার সাইজটা আমাদের 6 বাইটই করা আছে। সেখানে 1 বাইটও ঢুকছে, 2 বাইটও ঢুকছে, 3 বাইটও ঢুকছে, ঠিক আছে, আবার 6 বাইটও সেখানে ঢুকছে, ঠিক আছে। এবার তোমাদের আবার একটা মনে কোশ্চেন আসতে পারে, যদিও আসছে না হয়তো কোশ্চেন গুলো, বাট আমি তোমাদের মনে তৈরি করছি কোশ্চেন, তোমাদের আসা উচিত যে তাহলে কি স্যার, যখন ধরুন এখানে 2 বাইট ফ্রি হচ্ছে and we need over here we have a 6 byte of instruction, তাহলে এখানে কি করে আসবে? তাহলে কি এখানে প্রসেসর ওয়েট করবে বা এই পোরশনটাকে ওয়েট করবে? BIU will wait to get the full queue empty? না, ও কি করবে? 6 বাইটের ভেতর থেকে 2 বাইটই নিয়ে এখানে ঢুকিয়ে দেবে, and by the time this 2 byte reaches over here there will be a 6 byte of total instruction, ঠিক আছে। there will be a 6 byte of total instruction, বোঝা গেল? তাহলে সেটা নিয়ে কোনো সমস্যা হবে না whether we are having a 2 byte of space empty for a 6 byte of instruction। সেখান থেকে 6 বাইটের ভেতর থেকে 2 bytes of instruction, যেহেতু আমি প্রথমেই সেই জন্য বললাম there is no 6 instruction, these are 6 bytes of instruction, তো সেই ইনস্ট্রাকশনের 2 বাইট সে নিয়ে 6 বাইট থেকে নিয়ে সেখানে দিয়ে দেবে। আর যতক্ষণ নিচের বাইটস গুলোর কম্পাইলেশন হচ্ছে, এক্সিকিউশন হচ্ছে, অটোমেটিক্যালি যখন ওই 2 বাইটটা এই ফার্স্ট পজিশনে আসার চেষ্টা করছে, এসে গেল, ততক্ষণই 6 বাইটটা পুরো এখানে ভর্তি হয়ে গেছে, 6 বাইটস অফ ইনস্ট্রাকশন সেখানে ভর্তি হয়ে গেছে। তো অবভিয়াসলি নেক্সট এক্সিকিউশনটা পুরোটা হয়ে যেতে পারবে একবারে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন এখানে আসতে পারে, ইন্টারভিউতেও আসতে পারে, whether the pipeline concept is always true, whether the pipeline concept is always true। স্যার আরেকবার বলুন, শুনতে পাইনি। কোশ্চেনটা হচ্ছে whether this pipeline concept is always true। পাইপলাইন বলতে আমি কি বললাম, যে এখান থেকে ডেটাগুলো একের পর এক এখান থেকে আসতে থাকবে, ঠিক আছে। এখান থেকে আসছে, ভর্তি হচ্ছে, আসছে, ভর্তি হচ্ছে, আসছে, ভর্তি, মেমোরি থেকে, এগুলো সবই মেমোরির দিকে ইন্ডিকেট করছি, ঠিক আছে, এখানে ইন্ডিকেট করছি, এখানে আসছে, ভর্তি হচ্ছে, ভর্তি হচ্ছে, ভর্তি হচ্ছে। তাহলে কি সব সময় এই পাইপলাইনের যে কনসেপ্টটা দেওয়া আছে সেটা কি সব সময় ঠিক? সবসময় ঠিক কি? কি মনে হয়? স্যার আপনি তো বললেন 2টো করে বাইট খালি হচ্ছে, তারপর
ঢুকছে, আমি মানলাম, সেটা আমি মেনে নিচ্ছি যে নর্মালি সেটা তো হচ্ছে, বাট সব সময় কি সেটা ঠিক হচ্ছে? মানে কোন সময় কি এমন সিচুয়েশন আসতে পারে যে যখন পাইপলাইনের কনসেপ্ট উইল ফেল? ভাবতে হবে 8086 এর প্রোগ্রামিং থেকে ভাবো, সেখানে প্রোগ্রামিং এর কি স্ট্রাকচার ছিল, ঠিক আছে, সেখানে প্রোগ্রামিং এর কি স্ট্রাকচার ছিল সেটা ভাবতে হবে। কি স্ট্রাকচার ছিল সেখানে, কি টাইপস অফ ইনস্ট্রাকশন ছিল, ভাবো ভাবো ভাবো। দেয়ার আর সাম ব্রাঞ্চ ইনস্ট্রাকশনস, ব্রাঞ্চিং, তাই না? যেমন ধরো জেএমপি, কল, এগুলো কি? হ্যাঁ, জাম্প কল, jump not zero, jnz, jnc, jump not carry, তো these are some jump instruction। সেখানে কি হচ্ছিল, জাম্প ইনস্ট্রাকশনে ধরো পরপর 1 2 3 4 5 6, এই হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন কিউ, ঠিক আছে, 7 8 9। তো এমন একটা ইনস্ট্রাকশন এখানে এক্সিকিউট করছে, এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হলো, এটা এক্সিকিউট হলো, এটা এক্সিকিউট হলো, হঠাৎ এই স্টেটমেন্টে আছে ধরো একটা জেএমপি, জাম্প, কিন্তু ততক্ষণে তো 6 বাইট অবধি ভর্তি রয়েছে। আমার জেএমপি এখানে স্টেটমেন্ট আছে which will jump to this 9th position, ঠিক আছে? হ্যাঁ, তাহলে সেই জায়গায় কি হবে, জেএমপি এর পরে তাহলে 5 6 পজিশনের ডেটাটা কি হবে, সেই ডেটাটা কি করব, তাহলে ডেটাটাকে এলিমিনেট করতে হবে, শুধু 5 6 নয়, 7 8 অবধি, কারণ আমার 4th পজিশনের পরে আমার জাম্প করে চলে যাচ্ছে 9th নাম্বার ইনস্ট্রাকশনে, ঠিক আছে? তো সেই জায়গায় যখন যাচ্ছে, তাহলে আমি সেই জায়গায় বলতে পারি যে তখন পাইপলাইন ইজ ফেলিং, কারণ পাইপলাইনে তখন 5 6 অলরেডি ডেটা স্টোর রয়েছে, 5 6 এখানে স্টোর রয়েছে, বাট এই 4 এর পরে সে চাইছে যে আমার 9th নাম্বার ইনস্ট্রাকশন এখান থেকে ফেচ হোক, বাট সেটা সেই মুহূর্তে নেই, তাহলে পাইপলাইন ফেলস এট দ্যাট পয়েন্ট অফ টাইম। তাহলে সেই পয়েন্ট অফ টাইমে পাইপলাইন কি করবে, পাইপলাইন হোয়াট ইট উইল ডু, ইট উইল এলিমিনেট অল দ্য ডেটাস, এখানে এলিমিনেট করবে, it will jump to this position, fetch the 9th instruction and it will fetch accordingly, ঠিক আছে? ঠিক আছে স্যার। তাহলে সেই জায়গায় কিন্তু আমাদের আবার পাইপলাইনের যে কনসেপ্ট ফেল হয়ে যাচ্ছে যখন আমাদের এরকম ব্রাঞ্চ ইনস্ট্রাকশন থাকছে, ঠিক আছে? তাহলে যেটার একটা অ্যাডভান্টেজ আছে যে সেটা টাইম সাইকেল কমাচ্ছে, আমাদের মেশিন সাইকেল কমাচ্ছে, আমাদের এক্সিকিউশন টাইম কমছে, যেহেতু আমাদের ফেচিংটা অলরেডি হয়ে রয়েছে, বাট আবার সেখানে একটা ছোট্ট ডিসঅ্যাডভান্টেজ বা একটা লিমিটেশনও আছে 8086 এর, ঠিক আছে? আশা করি বোঝা গেছে। হ্যাঁ স্যার, আমি বোঝা গেছে। একদম অল দ্য পসিবল কন্ডিশনস আমি বলে দিচ্ছি তোমাদের। তো আশা করি সবই বলে দিলাম, বাস ইন্টারফেস ইউনিটের রিলেটেড যা যা কোশ্চেন্স আসতে পারে সেগুলো আমি ডিসকাস করে দিলাম। অ্যাটলি ভাইভা কোশ্চেন্স যেগুলো আসতে পারে, এগুলো দিস আর দ্য টাইপস অফ ভাইভা কোশ্চেন দ্যাট কাম, যে কখন দ্যাট বাস ইন্টারফেস ইউনিট উইল ফেল অর দ্য আর্কিটেকচার উইল অর দ্য পাইপলাইন কনসেপ্ট উইল ফেল, ঠিক আছে? তো আচ্ছা, এতক্ষণ এবার আমাদের এখানে ডেটাটা নিয়ে চলে এসেছি, এখানে এসে বসে আছি, আর আমাদের এখন কিছু ভাবতে হচ্ছে না, ঠিক আছে? এবার কি করবে নেক্সট, আমাদের যে ডিফারেন্ট টাইপস অফ ইনস্ট্রাকশন, ধরো এখানে কি কি, এখানে দেখতে পাচ্ছি আমাদের রেজিস্টার্স কি কি আছে, AHAL রেজিস্টারটা একটু দেখে নিই চট করে, AHAL, BHBL, CHCL, DHDL, ঠিক আছে? অল দিস আর অফ 8 বিটস অফ ইনস্ট্রাকশন, ঠিক আছে? ঠিক আছে, 8 বিট অফ ইনস্ট্রাকশন, সেগুলো 16 বিট করার জন্য we can combine AH and AL to make it AX, that is 16 bit. BH and BL becomes BX, that is also 16 bit. CH and CL is CX, that is 16 bit. DH and DL, that is 16 bit, ঠিক আছে? আইদার আমরা AH, BH, CH, DH এরকম ভাবে 8 বিট করে যদি ডেটা হয় আমরা সেরকম ভাবে ইউজ করতে পারি। যদি আমাদের মনে হয় যে আমরা 16 বিট ডেটা ইউজ করব, তাহলেও আমরা দুটো রেজিস্টারকে কম্বাইন করে ইউজ করতে পারি, যেমন 8085 এ আমরা করছিলাম যে BC, DE, HL, ঠিক আছে? আইদার আমি বি রেজিস্টারকেও ইউজ করতে পারতাম আলাদা করে 8 বিট রেজিস্টার হিসেবে, যদি আমি 16 বিট ডেটা চাই তখন BC করে নিচ্ছিলাম, ঠিক আছে? তাহলে এই জায়গায়
ধরো এরকম একটা কমান্ড চাই বিএল কমা সিএল, মানে সিএল এর ডেটাটা বিএল এর ভেতরে যাচ্ছে। ঠিক আছে, এখানে আরো কিছু কমান্ড ধরো আমি তোমাদের এক্সাম্পল দেখাই, যে এগুলো জাস্ট ফর এক্সাম্পল। ঠিক আছে, ইনস্ট্রাকশন সেটা আমি পরে পড়াবো, বা ইনস্ট্রাকশন প্রোগ্রামিং যদিও সেগুলো নেই, বাট আই উইল ট্রাই টু কিছুটা করে তোমাদের আইডিয়া দেওয়ার। ঠিক আছে, ধরো ওই 3 ধরনের আমি ইনস্ট্রাকশন লিখলাম এই মুহূর্তে, এটা px হবে 2000। ঠিক আছে, এখানে কি হচ্ছে সিএল এর ভেতরে যে ডেটাটা সেটা এখানে আসছে, এখানে কি হচ্ছে 25 একটা ডাইরেক্ট ডেটা আমি এখানে স্টোর করছি, আর এখানে 2000। ঠিক আছে, 2000টা কি 16 বিট ডেটা, তখন আমায় কি ইউজ করতে হচ্ছে bx। এটা 8 বিট ডেটা, কি করে বুঝছি 8 বিট? each number contains 4 bit, each number contains 4 bit। ঠিক আছে, 2টা 4 বিট, 5টা 4 বিট, তাহলে টোটাল 8 বিট। তাহলে 2000 4 into 4 that is 16 বিট। ঠিক আছে, তো তখন যখন ইউজ করব তখন আমি bx লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই প্রতিটার জন্য একটা করে অপকোড আছে, তাই তো? এই প্রতিটার জন্য একটা করে অপকোড আছে। এবার বলো, is it possible to have a opcode for bl, 25? Is it possible to have a opcode for bl, 25? হ্যাঁ কি না? Yes or no? Just answer yes or no. Explanation I will do. হবে কি পাবে না? যেমন ধরো আমাদের মুভ বিএল কমা সিএল, এটার একটা ফিক্সড অপকোড আছে, আমি বলতে পারি। বিএল কমা 25 এর কি অপকোড আছে? নেই। ঠিক আছে, হ্যাঁ কি না অ্যাটলিস্ট বলো, নাই বলে দাও, হ্যাঁই বলে দাও, কিছু না। যদি ভুল হবে হবে, ঠিক হবে হবে, অ্যাটলিস্ট ইন্টারঅ্যাক্ট তো করো ক্লাসের মধ্যে। ঠিক আছে, হ্যাঁ স্যার। মুভ বিএল কমা সিএল, তো বিএল কমা সিএল যখন আসছে আমাদের একটা ফিক্সড অপকোড আমরা এর জন্য পেতে পারি, কারণ বিএল ইজ অলসো লিমিটেড নাম্বার, মানে দ্য রেজিস্টার্স আর অফ লিমিটেড নাম্বারস। ঠিক আছে, খুব ভালো করে বোঝো, দ্য রেজিস্টার্স আর অফ লিমিটেড নাম্বারস। ঠিক আছে, আমি বিএল কমা সিএল উই ক্যান হ্যাভ আ ফিক্সড অপকোড ফর দ্যাট অর আ স্পেসিফিক অপকোড ফর দ্যাট, বাট ফর মুভ বিএল কমা 25 or 25, ইফ ইউ সে 25 তাই বলো, সেটার জন্য কি অপকোড থাকতে পারে না? we have only the opcode for move bl এই জায়গায়। ঠিক আছে, কারণ 25 এর জন্য যদি অপকোড ক্রিয়েট করতে হয় তাহলে 26 এর জন্য করতে হবে, 27 এর জন্য করতে হবে, and the number is unlimited, তাই না? তাহলে আমরা করে উঠতে পারবো না, কোনোদিনই অপকোড করে উঠতে পারবো না। আমি কেন এই দুটো ইনস্ট্রাকশন দেখালাম? we have a reason for that। আচ্ছা, তো এই মুহূর্তে মুভ বিএল কমা সিএল এই ইনস্ট্রাকশনটা ধরো এখানে আছে, the control unit gives the instruction, or আরেকটা ধরো আমি অ্যাড দিয়ে বোঝাই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। অ্যাড দিয়ে আমি বোঝাচ্ছি, মুভ, সরি চলে এলো, ইজ দিস, আমি অ্যাড দিয়ে বোঝাই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। অ্যাড, we have a instruction add, ভালো করে দেখো বিএল কমা সিএল, তাহলে এই মুহূর্তে আমাকে কি বলতে হচ্ছে মাইক্রোকন্ট্রোলারকে, এই মাইক্রোপ্রসেসরকে, দ্যাট উই হ্যাভ আ কমান্ড অ্যাট বিএল এন্ড উই হ্যাভ এ ডেটা অ্যাট সিএল, সেই দুটো তুমি অ্যাড করো। এই অ্যাড ইনস্ট্রাকশনটা এখান থেকে এলো, উই হ্যাভ আ ডেটা ওভার হিয়ার বিএল, উই হ্যাভ আ ডেটা ইন দিস রেজিস্টার সিএল। অ্যাড কমান্ড, আবার বলছি অ্যাড কমান্ডটা এখান থেকে এসছে। ঠিক আছে, কন্ট্রোল ইউনিট সেটা মেশিন কোডে ট্রান্সফার করে সেটাকে পাঠিয়ে দিচ্ছে এএলইউ তে টু অ্যাড দ্য ডেটা বিএল সিএল। তাহলে বিএল এর ডেটাটা এখান থেকে এখানে চলে এলো, সিএল এর ডেটাটা এখান থেকে এখানে চলে এলো। ঠিক আছে, সেটা দুটোকে কম্পিউট করলো, যে কোনো ডেটাই হতে পারে, আমি ধরে নিচ্ছি 01, এটা 02, তাহলে এখান থেকে আসছে 03, সেটাকে কন্ট্রোল করলো, এই অ্যাড করলো, অ্যাড করে সে কোথায় নিয়ে চলে যাচ্ছে, অ্যাড করে সে কোথায় নিয়ে যাচ্ছে, এই ডেটাটা কোথায় নিয়ে যাচ্ছে, সে স্টোর করবে গিয়ে বিএলএ। ঠিক আছে, এটা একটা প্রপার্টি যেটা আগে অ্যাকুমুলেটরে স্টোর করতো, এখানে যে ফার্স্ট যে রেজিস্টারটা থাকবে তার ভেতরে স্টোর করে দেবে, মানে এখানে কি অপারেশন হবে, বিএল ইকুয়ালস টু বিএল প্লাস সিএল।
ঠিক আছে? তো বিএল প্লাস সিএল এই অপারেশনটা হবে। তাহলে এখান থেকে বিএল এর ডেটাটা নিল, সিএল এর ডেটাটা নিল, কে পাঠালো, কে বললো যে বিএল আর সিএল এর ডেটাটা নিতে হবে? বিএল আর সিএল তো জানে না, দিস আর জাস্ট সাম রেজিস্টার্স দোজ ক্যান স্টোর সাম ডেটা। তাহলে সে জানে না যে আমি এখন আমার ডেটাগুলো লাগবে ফর কম্পিউটেশন, সে জানে না। তা কে জানাচ্ছে? the control unit gives the signal of that. Control unit বোঝাচ্ছে that we have a add instruction for BL and CL. So BL register, CL register, please provide the data to the ALU. তো সেখান থেকে ডেটা বাসে করে ডেটাটা চলে এলো, ঠিক আছে? কম্পিউটেশন হলো, 03 বেরোলো, এখান থেকে ঘুরে আবার সেটা BL এ স্টোর হয়ে গেল। This is for this type of instructions. This system works for this type of instruction. এবার যদি আমার এরকম ইনস্ট্রাকশন থাকে, মুভ বা ধরো এরকম ইনস্ট্রাকশন থাকলো অ্যাড BH, 25। আচ্ছা, আগেরটা বোঝা গেছে? আগের কমান্ডটা কিভাবে কাজ করছে বোঝা গেছে? আগের ইনস্ট্রাকশনটা বোঝা গেছে? হাউ দিস এক্সিকিউশন ইউনিট ইজ ওয়ার্কিং বোঝা যাচ্ছে না যাচ্ছে না? যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। সবাই বুঝতে পারছো? দেখো এই সময় যদি ফোন ঘাটো বুঝতে পারবে না, যদি মনে হয় যে গল্প করছি আমি লিখে দিতে পারি, বুঝতে পারবে না, ঠিক আছে? ইট ইজ নট পসিবল। আচ্ছা, তো এই মুহূর্তে আমার আরেকটা ইনস্ট্রাকশন এসছে আমার বিআইইউ তে, আমার কন্ট্রোল ইউনিটের অবধি চলে এসছে, দ্যাট ইজ দ্য কমান্ড অ্যাড BH, 25H। তাহলে BH এ আমার একটা ভ্যালু আছে, ঠিক আছে? আমি কি বললাম যে কন্ট্রোল ইউনিট এইটাকে তার অপকোড অনুযায়ী সে কাজটা করে দিচ্ছে, ঠিক আছে? যখন দুটো রেজিস্টার্স রয়েছে, এখানে একটা ডেটা দেওয়া আছে, এই ডেটাটা এর পরে পরে আসছে, এখান থেকে আসছে ডেটাটা, ঠিক আছে? সেই সময় কি করবে? ইট উইল কম্পিউট অ্যাড BH ওভার হিয়ার, ঠিক আছে? অ্যাড BH and it will send the data 25H directly to the ALU, ঠিক আছে? It will send the data directly to the ALU for computation. তাহলে add BH করার পর he is locating to this register, giving instruction যে তোমার ডেটাটা নিয়ে আমার কাজ আছে, তুমি দাও ডেটাটা। তো BH will give data to this portion, ঠিক আছে? তাহলে কি হলো? add BH এই পোরশনটা, add BH এই পোরশনটা আমাকে ইনস্ট্রাকশন বা প্রসেসর এক্সিকিউশন ইউনিটকে ইনস্ট্রাকশন দিচ্ছে দ্যাট উই হ্যাভ আ ইনস্ট্রাকশন ফর অ্যাড BH, সো উই নিড দ্য ডেটা ফর BH। সো এখান থেকে সে বললো যে BH কে লোকেট করো, BH কে বললো ডেটাটা দাও। BH কি করবে? BH কি করবে? সঙ্গে সঙ্গে ডেটাটা নিয়ে সে ALU তে পাঠিয়ে দিল, ঠিক আছে? আর তার আগে ফর কম্পিউটিং, যেহেতু 25 ইজ আ ডিরেক্ট ডেটা, তার জন্য এই সাইডের এই লাইনটা দেওয়া আছে, এই 25টাকে সে আর কিন্তু কম্পিউট কন্ট্রোল ইউনিট করছে না, সে কি করছে? এখান থেকে ডেটাটা নিয়ে ডিরেক্টলি ALU তে পাঠিয়ে দিচ্ছে ফর কম্পিউটেশন। সাপোজ BH এ আমার 01 ছিল, তো 25 এখান থেকে পেলাম, তো এখান থেকে 26 এলো, 26টা গিয়ে আবার আমার এখানে স্টোর হয়ে যাচ্ছে BH এ, ঠিক আছে? স্টোর হয়ে যাচ্ছে BH, ঠিক আছে? It is going back after computation, it is getting stored in BH, ঠিক আছে? তো BH এ এসে 26 স্টোর হয়ে গেল। So these are the both the types of instruction, how this execution unit is working, ঠিক আছে? আশা করি বোঝা গেছে। না যদি না যাওয়া থাকে তাহলে বল। যদি না বুঝে থাকো যে এক্সিকিউশন ইউনিট কিভাবে কাজ করছে তাহলে বলো। বলো, কোনো রিপ্লাই নেই। আচ্ছা,
তো এরপরে আমরা দেখতে পাচ্ছি অপারেন্টস বলে একটা পোর্শন রয়েছে, ফ্ল্যাগস বলে একটা পোর্শন রয়েছে। ফ্ল্যাগস অলরেডি তোমরা 8085 এ পড়েছো, অপারেন্টস তোমরা পড়েছো 8085 এ, বাট ইন দ্য নেম অফ এ টেম্পোরারি রেজিস্টার। ঠিক আছে, তো অপারেন্টস এখানে কি কাজ হচ্ছে, আমি যদি আরেকটা কমান্ড বলি, দ্যাট xchg, এই কমান্ড কি করে, এক্সচেঞ্জ করে দুটো বাইট অফ ইনস্ট্রাকশন বা দুটো রেজিস্টারের ভিতরে ডেটা এক্সচেঞ্জ করে, সোয়াপিং অফ ডেটা। ঠিক আছে, এই অপারেন্ট এটা করে। ঠিক আছে, সরি, এই ইনস্ট্রাকশনটা করে xchg, সে কি করে, সোয়াপিং করে। তো সোয়াপিং করার সময় আমার কি করতে হবে, ধরো এর আর বির ভ্যালুটা আমি সোয়াপ করব। তো এখানে অপারেন্ড আছে, তা কি করো, প্রথমে বি ভ্যালুটা অপারেন্ডে আসছে, এর ভ্যালুটা বি তে যাচ্ছে, অপারেন্ডে যে ভ্যালুটা বিটটা স্টোর থাকলো সেটা এ তে চলে যাচ্ছে। তাহলে আলটিমেটলি কি হলো, বির ভ্যালুটা এ তে চলে গেল, এর ভ্যালুটা বি তে চলে গেল। ঠিক আছে, তো দিস ইজ দ্য সোয়াপিং। এর জন্য উই নিড আ টেম্পোরারি রেজিস্টার, সেই রেজিস্টারের কাজটাই অপারেন্ট করে দেয়। ঠিক আছে, ইট ইজ নট অ্যাভেলেবল ফর দ্য এক্সটার্নাল প্রোগ্রামার, দিস ইজ ইউজড ইন্টারনালি বাই দ্য প্রসেসর। ঠিক আছে, দিস অপারেন্ট পার্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে ফ্ল্যাগস। ফ্ল্যাগস হচ্ছে ইট গিভস দ্য স্ট্যাটাস, ইট গিভস দ্য স্ট্যাটাস অফ দ্য ইনস্ট্রাকশন। ঠিক আছে, যা প্রসেসরের কি স্ট্যাটাস এই মুহূর্তে, যদি ক্যারি আসে তাহলে ক্যারি ফ্ল্যাগটা সেট হবে, যদি জিরো ভ্যালু আসে তাহলে জিরো ফ্ল্যাগ সেট হবে, যদি ধরো নেগেটিভ সাইন আসছে তাহলে সাইন ফ্ল্যাগটা সেট হচ্ছে। ঠিক আছে, তো যদি প্যারিটি অড নাম্বার অফ ওয়ান্স আসে তাহলে প্যারিটি ফ্ল্যাগটা সেট হচ্ছে। ঠিক আছে, তো ডিফারেন্ট টাইপস অফ ফ্ল্যাগস আর দেয়ার, সেগুলো আমি আস্তে আস্তে বোঝাবো। কিন্তু এই মুহূর্তে ফ্ল্যাগসটা তুমি জানবে যে স্ট্যাটাসটা বোঝাচ্ছে প্রসেসরের কি স্ট্যাটাস। ফ্ল্যাগটা কন্টিনিউয়াস চেঞ্জ হয়, ফার্স্ট স্টেপে ক্যারি এলো, ক্যারি ফ্ল্যাগটা সেট হলো, নেক্সট স্টেপে ক্যারি নেই, ক্যারি ফ্ল্যাগটা রিসেট হয়ে গেল। ঠিক আছে, ওকে, আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ডিং হোয়াট আই এম সেইং। যদি মন দিয়ে শোনো ইউ উইল শিওরলি আন্ডারস্ট্যান্ড, যদি মন না দিয়ে মনে হয় যে সাথে সাথে ফোন ইউজ করবো, চ্যাট করবো, যাই হোক, ইট ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এছাড়া এসপি, বিপি, এসআইডিআই, দিস আর দ্য পয়েন্টার্স অর দ্য অফসেট পয়েন্টার্স, যেগুলো দ্যাট উইল হেল্প ইন পয়েন্টিং দ্য স্ট্যাক, ডেটা সেগমেন্ট এন্ড ইএস। ঠিক আছে, যেটা আগেও বলেছি অলরেডি, মেমোরি সেগমেন্টেও সেটা দিয়ে বুঝিয়েছি। ঠিক আছে, আরেকবার বলছি, these are not the memory segments, these are segment registers. ঠিক আছে, that will point to the address provided over here to fetch the data from the memory, যেটা আমি বুঝিয়েছি, that is memory segment. These are memory segment these are segment registers that will point the address given to point out the data from the, to fetch the data from the memory. ঠিক আছে, এখানে শুধু পয়েন্টিং এর কাজটা হচ্ছে। ঠিক আছে, সেম ওয়েতে আইপি, এসপি, বিপি, এসআইডিআই, দিস আর অফসেট that will give such example of that is like a page number what we are providing, that fourth chapter page number 64, fourth chapter is the segment address, page number 64 is the offset address what we are having. ঠিক আছে, তো টোটাল যদি কম্বাইন করি we get 464। ঠিক আছে, সেটাও আমরা লোকেট করতে পারি। আদারওয়াইজ আমরা যদি ফিজিক্যাল অ্যাড্রেসের নিয়মে যাই তাহলে 4th চ্যাপ্টার 64 নাম্বার পেজ। বোঝা গেছে? তো এই নিয়ে আমি আর্কিটেকচারটা মোটামুটি তোমাদের শেষ হয়েছে। ঠিক আছে, অনেকটা টাইম, 1:15 বাজে, অনেকটা টাইম চলে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার কারা বুঝতে পারোনি আমাকে জাস্ট বলো। সায়ন্তন, সন্দীপন, শুভদীপ, সাদ্দাম, দীপ, কারা বুঝতে পারোনি আমাকে জাস্ট বলো। তারা অ্যাটেন্ডেন্স দাওনি, আর একবার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। যদি বুঝতে না পেরে থাকো প্লিজ প্লিজ বলো। এরপরে যখন ভেতরে ঢুকে যাব মেমোরি সেগমেন্টেশন, ওইগুলো বুঝতে বুঝতে কিন্তু আরো ডিফিকাল্ট হয়ে যাবে। হ্যালো স্যার, হ্যালো বলো স্যার, আমি সাদ্দাম বলছি স্যার, একটু পার্সোনাল আপনার সঙ্গে দরকার ছিল স্যার। পার্সোনাল দরকারের জন্য ফোন করবে পরে। আপনাকে জিজ্ঞাসা করছি, মানে পার্সোনাল ফোন করবো কি না এটাই জিজ্ঞাসা করে নিচ্ছি স্যার। নিশ্চয়ই, কেন ফোন করবে, নিশ্চয়ই করবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে স্যার। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। আমি ভিডিওটা আজকেই দিয়ে দেবো, ইউটিউবে পোস্ট করে দেবো, তোমরা দেখে নাও।